সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের নবম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের যে কেমিক্যাল বন্ড, এই বন্ডের যে চ্যাপ্টার, সেখান থেকে আমরা অষ্টক নিয়ম এবং কিভাবে বন্ধন গঠন হয় সে বিষয়ে আমরা আজকে শিখব। তো আমরা বোর্ডে দেখতেছো, আমরা অষ্টক নিয়মের একটা বিষয় উল্লেখ করেছি। ওখানে তোমরা দেখো, এখানে লেখা আছে অষ্টক নিয়ম। অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, একেই অষ্টক নিয়ম বলে। এখানে আমরা দেখতেছি যে অণু গঠনকালে কোনো একটা মৌল অথবা যৌগ যদি অণু গঠন করতে চায়, তাহলে তাকে ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস হিলিয়াম ছাড়া সবগুলোরই সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন রয়েছে। তো আমরা এই যে ইলেকট্রন বিন্যাসে 8টি করে ইলেকট্রন বিন্যাস রয়েছে, 8টি করে ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে রয়েছে, যার কারণে এটা নিষ্ক্রিয়তা লাভ করে। সব মৌলই চায় যৌগ গঠনকালের সময় নিষ্ক্রিয়তা অর্জন করতে, এই জন্যই তারা কি বন্ধন গঠন করে। তো আমরা কি দেখতেছি এখানে, যে অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, একেই অষ্টক নিয়ম বলে। আমরা যদি একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের সহজে আমরা এই অষ্টক নিয়মের বিষয়টা আসবে এবং আমরা যৌগ গঠন করেও দেখব যে কিভাবে অষ্টক নিয়ম এবং আমরা যৌগ গঠন করার সময় ইলেকট্রন কিভাবে থাকে, সবই আমরা এই অধ্যায়ের মধ্যে পেয়ে যাব। আমরা যদি লক্ষ্য করি, যদি আমরা সোডিয়ামকে নেই, যার ইলেকট্রন বিন্যাসে আমরা যদি করতে চাই, তাহলে 11, সেখানে আমরা পাবো 1s2, 2s2, 2p6, 3s1। অর্থাৎ সোডিয়াম তার ইলেকট্রন বিন্যাসের নিষ্ক্রিয় গ্যাস যদি সে অর্জন করতে চায়, তাহলে সর্বশেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন যদি সরে যায়, তাহলে একটি ইলেকট্রন সরে গেলে দেখা যাবে যে এখানে 10টি ইলেকট্রন থাকে, যা নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে আমরা এই কথা বলতে পারি যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, ফলে সে নিষ্ক্রিয়তা অর্জন করবে এবং সে স্টেবল হবে, আর নিষ্ক্রিয় গ্যাসের নিয়নের সেই ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এখন যদি আমরা যদি গ্রাফের মাধ্যমে দেখি যে সোডিয়াম কক্ষপথে, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, যেহেতু 2টা ইলেকট্রন আমরা এখানে দেখতেছি, 2টা ইলেকট্রন। এরপরে দ্বিতীয় কক্ষপথে পেয়েছি আমরা 8টি ইলেকট্রন দিলাম। এরপরে তৃতীয় কক্ষপথে আমরা পাচ্ছি আরেকটি ইলেকট্রন। এই ইলেকট্রনটাকে যদি আমরা সরাইয়া দিই, তাহলে এটা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করে। যদি ইলেকট্রনকে সরাইয়া দেওয়া হয়, তাহলে অর্থাৎ ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে ধনাত্মক আধান হয়, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন সরাইয়া দিলে আমরা পাবো সোডিয়াম ধনাত্মক আয়ন। অর্থাৎ ধনাত্মক আধানকে আমরা ক্যাটায়নও বলতে পারি, ক্যাটায়ন সৃষ্টি করে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস, আমরা অষ্টক নিয়মে যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে পারি, ধনাত্মক আধানে পেয়ে যাব এবং সোডিয়াম ধনাত্মক আয়ন হলো এবং সে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করলো, এতে করে সে স্টেবল হলো। এখন আমরা যদি যৌগ গঠন করতে চাই, তাহলে কিভাবে হয় সেটা আমরা দেখব। এখানে আমরা প্রথমে যদি লক্ষ্য করি যে KF MgCl2 CaF2, তাহলে এখানে আমরা যে বন্ধনের মধ্যে আমরা জানি যে আয়নিক বন্ধন, আমাদের বইয়ে যে বিষয়গুলো রয়েছে, আয়নিক বন্ধন রয়েছে, সমযোজী বন্ধন আছে এবং ধাতব বন্ধন আছে। তো এইখানে আমরা আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা দেখব যে ধাতু যুক্ত হয়,
আর সমযোজীর ক্ষেত্রে অধাতু অধাতু, ধাতু অধাতু, ধাতু অধাতু মিলে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধনে অধাতু অধাতু, আর ধাতব বন্ধনে ধাতু ধাতু। তাহলে আয়নিক বন্ধনের ক্ষেত্রে ধাতু অধাতু পাচ্ছি, সমযোজী বন্ধনের ক্ষেত্রে অধাতু অধাতু, ধাতব বন্ধনের ক্ষেত্রে ধাতু এবং ধাতু যদি যুক্ত হয় তাহলে আমরা ধাতব বন্ধন পাচ্ছি। যদি আয়নিক বন্ধন চিন্তা করি তাহলে আয়নিক বন্ধনে আমরা জানি যে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে এবং ইলেকট্রন গ্রহণ, একটি মৌল ইলেকট্রন ত্যাগ করবে আরেকটা মৌল ইলেকট্রন গ্রহণ করবে, এর মাধ্যমে যে বন্ধন হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আমরা যদি লক্ষ্য করি আমাদের উদাহরণগুলোর দিকে তাহলে আমরা সহজে পারব। তো আমাদের এখানে কে আমরা দেখতেছি এটা ধাতু এবং এফ, তাহলে এফ হলো অধাতু, তাহলে এখানে আমরা পাচ্ছি কি যে আয়নিক বন্ধন হচ্ছে। ম্যাগনেসিয়াম মৃৎক্ষার ধাতু, ক্লোরিন অধাতু, এখানেও আমরা কি আয়নিক বন্ধন পাচ্ছি। ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম ফ্লোরাইড, এখানেও আমরা পাচ্ছি ক্যালসিয়াম মৃৎক্ষার ধাতু, ফ্লোরিন অধাতু। সুতরাং এখানে আমরা সবগুলোই কি পাবো, আমরা আয়নিক বন্ধন পাবো। তাহলে এই যে মৌলগুলো যৌগ আকারে এখানে যৌগগুলো আছে তারা কি হিসাবে আছে, আয়নিক বন্ধনের আকারে আছে। আমরা যদি একটা আমরা উদাহরণ দিয়ে কিভাবে বন্ধন হয় তা আমরা লক্ষ্য করি। পটাশিয়াম ক্লোরাইড আমরা যদি বিস্তারিতভাবে লক্ষ্য করি তাহলে প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করব এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা 1s2 2s2 2p6 3s2 3p 2 2 4 7 10 12 18 4s1, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 18 একে 19। এখন আমাদের এখানে যে লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা ত্যাগ করে দিলে তাহলে পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে পটাশিয়াম প্লাস, অর্থাৎ পটাশিয়াম ধনাত্মক আয়নে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই ইলেকট্রনটা আমরা যদি ফ্লোরিনে গ্রহণ করে তাহলে ফ্লোরিনের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আগে করে নিই। ফ্লোরিন 9 1s2 2s2 2p4 2 4 2p5, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 এবং এখানে 5, দ্বিতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে আর একটি ইলেকট্রন হলেই এখানে কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, অর্থাৎ ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে আর পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে, তাহলেও সে স্টেবল হবে। তাহলে পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। আমরা যদি এটাকে দেখি যে পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, পটাশিয়াম প্লাস, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, ফ্লোরিন নেগেটিভ, অর্থাৎ ধনাত্মক আয়ন আর এখানে হলো ঋণাত্মক আয়ন। ধনাত্মক আয়ন হলে আমরা বলি ক্যাটায়ন, ধনাত্মক আধান হলে বলবো আমরা ক্যাটায়ন, আর ঋণাত্মক যদি হয় ঋণাত্মক আধান হলে আমরা বলবো অ্যানায়ন। যখন এই অবস্থা হবে তখন তারা যখন যুক্ত হবে তখন তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এই আকর্ষণ বলের মাধ্যমে তারা যুক্ত হয়ে থাকবে। অর্থাৎ K প্লাস F যদি হয় তাহলে এখানে K প্লাস F মাইনাস বা KF যেটা আমরা বলি, এভাবে মৌলটা যুক্ত থাকে। আমরা যদি ডায়াগ্রামের মাধ্যমে লক্ষ্য করি তাহলে কিভাবে যুক্ত থাকে সেটা আমরা চিত্রের আকারে আমরা দেখতে পারি। চিত্র যদি আমরা আঁকি তাহলে আমরা পটাশিয়াম 19, তাহলে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তাহলে 2 8 8, আবার 8টা, চতুর্থ কক্ষপথে গিয়ে আমরা পাবো আরেকটি ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন আর এখানে ফ্লোরিন 9, তাহলে প্রথম কক্ষপথে কয়টি হবে, 2টি, দ্বিতীয় কক্ষপথে যেহেতু 9 তাহলে
আমরা 7টা পাচ্ছি, একটা কম, এই ইলেকট্রনটা এখানে আসবে। এটা হলো পটাশিয়াম আর এটা হলো ক্লোরিন। যখন এই ইলেকট্রনটা এখানে আসলো তাহলে আমরা এই যে ইলেকট্রনটা ওখানে যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে আমরা কি করতে পারবো, এই ইলেকট্রনটা যদি না থাকে তাহলে এই কক্ষপথটাই থাকতেছে না, তাহলে আমরা দেখতেছি যে এখানে পটাশিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করলো পটাশিয়াম প্লাস হলো, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে ক্লোরাইড আয়ন হলো। অর্থাৎ আমরা কি লিখতে পারি K প্লাস এবং F নেগেটিভ, অর্থাৎ K প্লাস এবং F নেগেটিভ, যা আয়নিক বন্ধন হিসেবে এখানে থাকতেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লক্ষ্য করলাম যে কিভাবে এভাবে যুক্ত হয়, পটাশিয়াম এবং ফ্লোরিন কিভাবে যুক্ত হয়। এরপরে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড ওইভাবে পারবো, ক্যালসিয়াম ক্লোরাইডও আমরা ওইভাবে পারবো।